আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো এই নামটা সম্পর্কে আমরা অনেকেই কম বেশি বর্তমানে পরিচিত। তো এটা মহিলাদের একটি কন্ডিশন, পিসিওএস। এবং এই পিসিওএস এর আসলে কি কি কারণে হয়, এই লক্ষণগুলো কি এবং কিভাবে আমরা এই প্রবলেমগুলোকে অতিক্রম করতে পারি, সেই বিষয়ে একটি ব্রিফ আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। তো পিসিওএস, আমি বলেছি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো পলি মিন্স অনেকগুলো, ওভারিতে ওভারি অ্যান্ড সিস্ট সিনড্রোম। তো এই কয়েকটা কথাকে ভাগ করলে বোঝা যাবে। পলি মানে আমরা এখানে যাচ্ছি অনেকগুলো সিস্ট হয় বা ওভারিয়ান ফলিকল, অনেকগুলো ওভারিয়ান ফলিকল থাকে এবং প্রত্যেকটা সিস্ট আকার ধারণ করে এবং এটা কিছু সিনড্রোম প্রডিউস করে। তো সিনড্রোম কি? সিনড্রোম হচ্ছে কালেকশন অফ সিমটম, মানে অনেকগুলো সিমটম মিলে যে ডিসঅর্ডার গুলো দেখা দেয় শরীরে, সেটাকে বলা হয় একত্রিতভাবে সিনড্রোম। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোমে যে সিমটম গুলো সাধারণত দেখা যায় সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম, হ্যাঁ, স্পেশালি মুখে ফেসিয়াল হেয়ার, হাতে পায়ে ঘাড়ে পিঠে এরকম অবাঞ্ছিত লোম আসে। ডিপ ভয়েস, পুরুষদের মতো গলার স্বর ভারী হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। এছাড়া বেলি ফ্যাট, হ্যাঁ, যে অ্যাবডোমেনের রিজিয়নে চারিদিকে অতিরিক্ত চর্বি জমে যায়। একনি, ব্রণ হয় এবং ব্রণ গুলো খুব ডিসফিগারিং হয়, স্কারিং টিস্যু ডেভেলপ করে। তো একনি একটা মেজর সিমটম। এছাড়া হেয়ার লস, অনেক মহিলাদের দেখা যায় চুল পাতলা হয়ে যায়, মাঝে মাঝে পড়ে যায়, মানে চুল দেখা যায়, অনেকে বলে যে চুল নাই, কিছু কিছু জায়গায় চুল নাই, কিছু কিছু জায়গায় চুল আছে। এরকম সমস্যাগুলো দেখা যায়, অ্যালোপেশিয়া যেটা বলে, অ্যালোপেশিয়ার সিমটম গুলো দেখা দেয়। আচ্ছা, তো এখন আমরা এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা আসলে যদি স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি জানতে মানে বুঝি যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মহিলাদের ক্ষেত্রে 10 to 15% মহিলা যারা রিপ্রোডাক্টিভ এজে আছেন, হ্যাঁ, তো তাদের এই সিনড্রোমটা দেখা দেয় বা স্ট্যাটিস্টিক্যালি এটা দেখা যাচ্ছে। এবং এটা ডে বাই ডে বাড়তি, মানে বাড়ছেই, হ্যাঁ, কমছে না। এবং এটা স্ট্যাটিস্টিক্স জাস্ট এটা উপরের দিকে উঠছে, যে সংখ্যা বাড়ছে। তো আমরা এটা রুট কজ গুলো আজকে একটু জানবো, যে কি কি কারণে এটা হয় এবং এটার বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কি কি আসছে, এবং ফাংশনাল মেডিসিন আলোকে আমরা এটা রুট কজ জানবো এবং এটা ট্রিটমেন্টের একটা ধারণা আমরা দিব, যে আমরা আসলে কিভাবে এটা ট্রিটমেন্ট করতে পারি বা করি। আচ্ছা, তো এখন যেটা হলমার্ক ছবি আমরা যেটা দিলাম, যে পলিসিস্টিক ওভারিতে যেটা হয়, কি কি হয়, প্রথমে যে সিমটমটা থাকে, ইরেগুলার পিরিয়ড হয়, মহিলাদের ক্ষেত্রে হাই টেস্টোস্টেরন রিলিজ হয়। আমরা জানি কি, সাধারণত টেস্টোস্টেরন আমরা মনে করি যে পুরুষদের রিলিজ হয়, না, এটা ওভারি, ফিমেলের যে ওভারির যে থিকা সেল, হ্যাঁ, সেই থিকা সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়। এই টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন, এই টেস্টোস্টেরনের বেশি রিলিজ হওয়ার কারণে মহিলাদের ক্ষেত্রে একনি বা হার্সুটিজম, একনি হচ্ছে ব্রণ হওয়া এবং হার্সুটিজম হচ্ছে অবাঞ্ছিত লোম দেখা যায়। ঠিক আছে। এছাড়া এইসব মহিলাদের ক্ষেত্রে কি দেখা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স খুব, মানে ইনভেরিয়েবলি ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। তাদের ব্লাড টেস্ট করলে আমরা তাদের হাই ইনসুলিন পাই। নরমালি সুস্থ মানুষের, পারফেক্ট সুস্থ মানুষের ইনসুলিন থাকা দরকার 5, 6, 7 এরকম, ফাস্টিং খালি পেটে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়ে যাবে তখন এটা অনেক বেশি পাওয়া যাবে। দেখা যাবে অনেকের 20, 25, 24, 30, 35 এরকম ইনসুলিন রেজিস্ট্যান্স চলে আসে, ফাস্টিং ইনসুলিন অনেক বেশি পাওয়া যায়। তো এটা তার প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও পরবর্তীতে বাড়িয়ে দেয়। আর যখন আমরা আল্ট্রাসাউন্ড করি তখন ওভারিতে আমরা অনেক সিস্ট পাই। আচ্ছা, এখন আমরা মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করি। যে এখন সবচেয়ে গ্রহণযোগ্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রটারড্যাম ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া তিনটার মধ্যে যদি দুইটাই পাওয়া যায়, আমরা 1, 2, 3 বলবো, তাহলে আমরা বলতে পারি যে সেই মহিলাটি পলিসিস্টিক ওভারিতে আক্রান্ত, হ্যাঁ, পলিসিস্টিক ওভারি সিনড্রোমে। তো প্রথম যে ক্রাইটেরিয়া যে অংশটা সেটা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম। হ্যাঁ, তো হাইপার অ্যান্ড্রোজেনিজমটা কি? যখন আপনার মহিলাদের হাই টেস্টোস্টেরন ব্লাডে পাওয়া যাবে, অথবা ডিএইচইএ সালফেট, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, যেটা আমরা সেরামে মেজার করতে পারি। তো সেটা যদি বেশি পাওয়া যায়, সেটা একটা ক্রাইটেরিয়া যেটা রিপ্রেজেন্ট করে সেই পার্টিকুলার মহিলা হাইপার অ্যান্ড্রোজেনিজমে ভুগছে। 2 নাম্বার যে সিমটমটা সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, মানে অনিয়মিত মাসিক। তো এটার ক্রাইটেরিয়াটা কি?
ওর টোটাল একটা বছরে, একটা ক্যালেন্ডার ইয়ার মানে 12 মাসে এক বছর, সেই বছরে যদি একজন মহিলা যদি 9 বা তার কম সময় পিরিয়ড হয়, হ্যাঁ, তাহলে অথবা প্রত্যেকটা পিরিয়ড যদি 35 দিনের বেশি গ্যাপে হয়, হ্যাঁ, 35 ডেজ বা তার বেশি, তাহলেও সেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এটা একটা এইভাবে যদি তার মাসিক অনিয়মিত হয় তাহলে সেটা একটা ক্রাইটেরিয়া, হ্যাঁ, রটারডাম ক্রাইটেরিয়া। আর থার্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং অফ পলিসিস্টিক ওভারি। যদি আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসোনোগ্রাফি করে যদি পলিসিস্টিক পাওয়া পাওয়া যায় ওভারিতে, তাহলে সেটা হচ্ছে থার্ড ক্রাইটেরিয়া। তো প্রথম দুইটা থাকলে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেকেই মনে করি যে শুধু আল্ট্রাসাউন্ড করি আমরা পলিসিস্টিক ওভারি বলতে পারি। তো আল্ট্রাসাউন্ড এটা কম্পালসারি না, মানে এটা থাকলে ভালো, এটা থাকলে আপনার সিস্ট গুলো চলে আসছে, তো সিস্ট না তৈরি হলে পলিসিস্টিক ওভারি হতে পারে যদি সিনড্রোম বলি। তাহলে প্রথম দুইটা যদি একটা মহিলার মধ্যে চলে আসে, হাইপার অ্যান্ড্রোজেনিজম এবং মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, তাহলে কিন্তু সে পলিসিস্টিক ওভারি ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসবে। এবং সাথে যদি আমার আরো অ্যাডভান্স হয় ডিজিজটা, তাহলে আপনার এই পলিসিস্টিক ওভারি পাবেন। ঠিক আছে? তো শুধু পলিসিস্টিক ওভারি কিন্তু এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ক্রাইটেরিয়ার মধ্যে না। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এটা দিয়ে শুধু ডায়াগনোসিস করা যাবে না, উপরে দুটো থাকতে হবে। তো এখানে আল্ট্রাসাউন্ডে কি হয়, পলিসিস্টিক মানে পুতির মালার মতো যে পুতিগুলো থাকে, এরকম ভাবে আল্ট্রাসাউন্ডে দেখা যায় পার্লস, হ্যাঁ, বিড অফ পার্লস বা পার্লসের রিং এর মতো দেখা যায়। ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে আল্ট্রাসাউন্ডে কালো কালো যে অংশটা, এটা আল্ট্রাসাউন্ডে কালো কালো অংশটা ফ্লুইড স্পেস, হ্যাঁ, ওপরে এখানে ফ্লুইড থাকে, ফলিকল গুলোতে এখানে পানি জমে, ফ্লুইড জমে সিস্ট হয়। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে কারণগুলো কি কি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের। তো কারণে যেটা সায়েন্টিস্টরা এই পর্যন্ত আবিষ্কার করেছেন সেটা বলছেন যে জেনেটিক কিছু কারণ আছে এবং কিছু এনভায়রনমেন্টাল কারণ আছে। তো জেনেটিক কারণ যেটা আছে, হিস্ট্রিতে আমরা বোঝা যাচ্ছে যে অনেক মহিলার মা, খালা, বোন বা তার অ্যানসেস্টরসদের মধ্যে এই পলিসিস্টিক ওভারি সিমটম গুলো ছিল, তো তাদের ক্ষেত্রে প্রবণতা মানে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, এটা জেনেটিক একটা ইনফ্লুয়েন্স। সাথে এনভায়রনমেন্টাল যে ইস্যু, যেটা বর্তমানে আমরা সচেতন হলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, বা যেটাকে এখন বলা হচ্ছে এপিজেনেটিক্স, মানে জিনকে যেই ফ্যাক্টর গুলো প্রভাবিত করে সেটি হচ্ছে এপিজেনেটিক্স। ঠিক আছে? যেমন আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার দাবার, আমাদের যে পেস্টিসাইড বা হার্বিসাইড বা যে ক্ষতিকারক এনভায়রনমেন্টাল টক্সিন সেটা অ্যাভয়েড করা, বা হরমোনাল রেগুলারিটি মেইনটেইন করা, এই বিষয়গুলো আমাদের কন্ট্রোলে আছে, আমরা এগুলো কন্ট্রোল করতে পারি বা আমরা ট্রিটমেন্ট করতে পারি। ঠিক আছে? যদিও জেনেটিক্স ব্যাপারে আমরা বেশি কিছু করতে পারি না। তো যাই হোক, এখন এনভায়রনমেন্টাল বা কেমিক্যালের মধ্যে আমরা ইস্ট্রোজেন ডমিনেন্স একটা লেকচার নিয়েছিলাম, সেই লেকচারে বিস্তারিত বলেছি, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিন। তো এখানে এনভায়রনমেন্টাল কেমিক্যালের মধ্যে একটা অন্যতম হচ্ছে বিপিএ, বাই বিসফেনল এ, প্যারাবিন, থ্যালেটস, পিসিবি এন্ড ডিওক্সিন। তো এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল, শ্যাম্পু, লোশন, তারপরে প্লাস্টিক ম্যাটেরিয়াল, ফ্র্যাগ্রেন্স, পেস্টিসাইড, নন জিএমও খাবার, ঠিক আছে, তারপরে নন অর্গানিক খাবার, এসব খাবারের মধ্যে এগুলো থাকে। তো এগুলোর ব্যবহার যেহেতু এখন দিনকে দিন বাড়ছে, সুতরাং এগুলো হচ্ছে ইস্ট্রোজেন মিমিক্রি বা জেন এস্ট্রোজেন হিসেবে কাজ করে। তো ইস্ট্রোজেন ডমিনেন্স বাড়াচ্ছে এবং এইটার প্রভাবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এখন বেশি দেখা যাচ্ছে, এবং এটা গ্রাফ বা স্ট্যাটিস্টিক্স ডে বাই ডে এটা বাড়তেই আছে। ঠিক আছে? তো এটা একটা অন্যতম কারণ। আচ্ছা, এখন পিসিওএস হলে আসলে কি কি সমস্যা হয়? তো আমরা আগেই বলেছি যে ইস্ট্রোজেন ডমিনেন্স দেখা দেয়, মানে ইস্ট্রোজেনের আধিক্য তার মধ্যে বেড়ে যায়, এবং ইস্ট্রোজেন যত বেশি হয় তত বেশি গ্রোথ হয়, বিভিন্ন জায়গায় সিস্ট হওয়ার ঝুঁকি তৈরি করে, মাসিক ইরেগুলারিটি হয়, পেইনফুল মাসিক হয়, প্রিমেনস্ট্রুয়াল সিমটম গুলো বাড়তে থাকে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। ঠিক আছে? এছাড়া পিসিওএস রোগীদের ইরেগুলার পিরিয়ড হয়, এবং ইরেগুলার পিরিয়ড হওয়ার কারণে তাদের ইনফার্টিলিটির ঝুঁকি বাড়ে, অর্থাৎ তারা বিয়ে হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এই প্রবলেম নিয়ে অনেকেই আসেন। তো ইরেগুলার পিরিয়ড যাদের হয় তাদের এই ঝুঁকিগুলো বা ইনফার্টিলিটি বা স্টেরিলিটি প্রবলেম গুলো অনেক বেশি দেখা দেয়। আচ্ছা, এছাড়া তাদের মুড ডিসঅর্ডার, মানে মন মেজাজ খুব স্বাভাবিক থাকে না, তারা ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, অ্যাংশাস, ঠিক আছে, উদ্বিগ্নতা, খুবই দুশ্চিন্তাগ্রস্ত, আবার খুবই খিটখিটে মেজাজ, টেম্পার ধরে রাখতে পারে না। তো এই প্রবলেম গুলো তাদের মধ্যে বেশি দেখা দেয়। আর হার্সুটিজম বা একনি, সেই সম্পর্কে বলেছি যে অবাঞ্ছিত লোম বা ব্রণের সমস্যা তাদের দেখা দেয়, বিভিন্ন অটোইমিউন ডিজিজে তারা ভুগতে থাকে। মানে এটা যেহেতু সিনড্রোম, এবং এইটা শরীরের, এটার সাথে শরীরের বিভিন্ন অটোইমিউন ডিজিজ গুলো লিংক আপ থাকে বা রুট কজ হিসেবে এটা
যেহেতু ইনসুলিন এখানে একটা অন্যতম ভূমিকা পালন করে, বিভিন্ন অটোইমিউন ডিজিজ এখানে যেমন ইনসুলিন ডমিনেন্স, ইস্ট্রোজেন ডমিনেন্স থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং বিভিন্ন কেমিক্যালের একটা প্রভাব থাকে। তো এটার কারণে লিকি গাটও থাকে এসব ক্ষেত্রে। তো এটার কারণে অটোইমিউন ডিজিজও এসব রোগীদের বেশি দেখা যায়। যেমন এই ধরনের রোগীদের অনেকে দেখা যাবে যে হাসিমোটো থাইরয়েডাইটিস থাকে, ঠিক আছে? তারপরে অন্যান্য জয়েন্ট পেইন থাকে। অনেক সময় এই কনকমিটেন্ট হিসেবে এই ধরনের অ্যাসোসিয়েটেড হিসেবে এই ধরনের সিমটম গুলো, অটোইমিউন ডিজিজ সিমটম গুলো বা রোগগুলো নিয়ে তারা আসে। আর ওদের এই ধরনের পেশেন্ট, পিসিএস এর পেশেন্টদের আমরা বলেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা অন্যতম প্রবলেম। তো ইনসুলিন রেজিস্ট্যান্স মানে অত্যাধিক ইনসুলিন শরীরে তৈরি হয় এবং তারা খাবারের ক্ষেত্রেও তাদের ইনসুলিনটা হচ্ছে একটা ভিসিএস সাইকেল। যত ইনসুলিন বাড়তে থাকে তত বেশি কার্বের প্রতি একটা হাঙ্গার, মানে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাওয়ার প্রতি ইচ্ছা তৈরি হয়। তো রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো তারা বেশি গ্রহণ করে, আরো ইনসুলিন বাড়ে। তো এইভাবে গ্র্যাজুয়ালি একটা ভিসিএস সাইকেলের মধ্যে দিয়ে চলতে থাকে এবং ইনসুলিন যত রেজিস্ট্যান্স হয় এবং ইনসুলিন যত বাড়তে থাকে তাদের ওয়েট গেইন হয়, তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং ইভেনচুয়ালি তাদের ডায়াবেটিস হয় এবং ইনসুলিন বেড়ে গেলে তাদের ফ্যাটি লিভার হয়, তাদের হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং হার্ট ডিজিজ হয়। এই ধরনের প্রবলেম গুলো দেখা যায় এবং অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে এই ইস্ট্রোজেন ডমিনেন্সের ওতপ্রোত সম্পর্ক এবং এই পিসিএস এর ওতপ্রোত সম্পর্ক। সুতরাং ট্রিটমেন্টের ক্ষেত্রে এই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, এখন যদি আমরা একটা একটু মেডিকেল নলেজ থেকে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ওভারিতে কি হয়। আসলে ওভারিতে সেন্ট্রালি একটা উসাইট থাকে, তার চারিদিকে গ্র্যানুলোসাস সেল থাকে এবং তার বাইরের দিকে থিকা সেল থাকে। এখন গ্র্যানুলোসাস সেল থেকে তৈরি হয় ইস্ট্রাডিওল, হ্যাঁ, বা গুড ইস্ট্রোজেন। আর থিকা সেল যেটা থাকে সেখান থেকে তৈরি হয় টেস্টোস্টেরন, ঠিক আছে? তো এখন প্রজেস্টেরন কি হয়, যদি প্রজেস্টেরন তখনই তৈরি হবে ওভারি থেকে যখন আপনার ওভাম রিলিজ করবে। যাদের নিয়মিত মাসিক হবে এবং ওভাম রিলিজ হবে তাদের ক্ষেত্রে মাসিকের টোটাল 28 দিনের সাইকেল হলে 14 দিন তো মাঝখানের পিরিয়ড, তারপরের অংশ যখন ওভাম রিলিজ হলো, আনুমানিক 14তম দিনের একদিন দুই দিন এদিক সেদিক হতে পারে, 14তম দিনে ওভামটা রিলিজ হয় এবং তার পরবর্তী থেকে প্রজেস্টেরন রিলিজ হয়, ঠিক আছে? তো এই প্রজেস্টেরনটা যত ভালো রিলিজ হবে, নিয়মিত রিলিজ হবে, তত ইস্ট্রোজেন ডমিনেন্সটা কম থাকবে এবং এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সিমটম গুলো আমরা কমিয়ে আনতে পারি। আচ্ছা, তো ব্রেন থেকে কিভাবে এটা তৈরি হয় এটা বলেছিলাম যে ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে এলএইচ এবং এফএসএইচ, এলএইচ মানে লুটেনাইজিং হরমোন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোন রিলিজ হয় অ্যান্টিপিটুইটারি থেকে। তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে গ্র্যানুলোসার সেল থেকে স্ট্রাডিওল তৈরি হয় এবং এলএইচ এর প্রভাবে থিকা সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয় এবং ইনসুলিন, এই যে আমরা বললাম যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন আপনার ইসের সাথে জড়িত, পিসিএস এর সাথে জড়িত। তো দেখা যাচ্ছে গবেষণায় ইনসুলিন যখন ব্লাডে বেশি থাকে বা রক্তে অত্যাধিক ইনসুলিন থাকে, তখন এই ইনসুলিনটা কি করে, এই থিকা সেলকে স্টিমুলেট করে আরো বেশি টেস্টোস্টেরন ওভারি থেকে রিলিজ করায়। তার মানে কি, যত বেশি আপনার ইনসুলিন বেড়ে যাচ্ছে তত টেস্টোস্টেরন বাড়তেছে, পিসিএস এর সিমটম বাড়তেছে। সুতরাং এই কারণে ইনসুলিন বেশি পাওয়া যায় এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন কমিয়ে আনতে হবে এই পিসিএস রোগীদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে নরমাল ওভুলেশনে কি হয়, এই 14 ডেজে 14তম দিনে আমি একজন মানে একদম আইডিয়াল একটা পেশেন্ট, মানে রোগী বলবো বা ফিমেল রিপ্রোডাক্টিভ এজের ফিমেলের কথা এখানে ছবিতে দেখাচ্ছি, যে আইডিয়াল ফিমেলরা 14তম দিনে ওভারি থেকে ওভাম রিলিজ হচ্ছে। ওভামটা রিলিজ হওয়ার পরে যে অংশটা পড়ে থাকে সেটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম, হ্যাঁ। তো কর্পাস লুটিয়াম থেকে তখন প্রজেস্টেরন রিলিজ হয়। তো প্রজেস্টেরনটা তখন বাকি সাইকেলটা মেনটেন করে এবং প্রজেস্টেরনটা যখন কমে যায় তখন আবার মাসিক শুরু হয়। তো এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে নরমাল মেনস্ট্রুয়াল সাইকেল কি হয়। প্রথম 14 ডেজে ইস্ট্রোজেন বেশি পরিমাণে পিক থাকে, 14তম দিনের সময় এসে ইস্ট্রোজেন অনেক হাই চলে যায়, তারপর সাডেনলি যখন ড্রপ করে তখনই ওই ইস্ট্রোজেন সাডেনলি ড্রপ করার পরে ওভামটা রিলিজ হয়ে যায়। ওভামটা রিলিজ হয়ে যায়, তারপরে ওভাম বাইরে বেরিয়ে আসলো পেরিটোনাল ক্যাভিটিতে। তারপরে ওভাম থেকে যে অংশটা পড়ে থাকে, যে রিমনেক বা খোলসটা পড়ে থাকে, এটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। সেখান থেকে তখন প্রজেস্টেরন হরমোন রিলিজ হওয়া শুরু করে। এই প্রজেস্টেরন হরমোনটা বাড়া শুরু করে, বাড়তে বাড়তে ডে 21 21তম দিনে সর্বোচ্চ পর্যায়ে যায়, তারপরে আস্তে আস্তে কমা শুরু করে। এই প্রজেস্টেরন হরমোনটা কি করে আমাদেরকে, প্রজেস্টেরন হরমোনটা ফিমেলদেরকে খুব নরমাল রাখে, ভালো রাখে, ঠিক আছে? তাদের মাসিকের আগে যে ব্যথা হওয়া এগুলা কমায় রাখে, তাদের দুশ্চিন্তাগ্রস্ততা কমায় রাখে, মাইগ্রেনটা কমায় রাখে,
ব্রেস্ট টেন্ডারনেস কমায় রাখে। তো সুতরাং যাদের প্রজেস্টেরন কমে যায় বা প্রজেস্টেরন ভালো মতো রিলিজ হয় না, তাদের ক্ষেত্রে এই প্রি মেনস্ট্রুয়াল সিমটম গুলো বেশি পরিমাণে দেখা দেয়। এই জন্য আমরা চিকিৎসকরা প্রজেস্টেরন যাদের কম রিলিজ হয় বা এই ধরনের সিমটম থাকে তখন প্রজেস্টেরন আমরা সাপ্লিমেন্ট হিসেবে দেই, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই ন্যাচারাল বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরনটা প্রেসক্রাইব। প্রজেস্টেরনটা আমরা দেখলাম প্রজেস্টেরন কত গুরুত্বপূর্ণ। এখন পিসিওএস এর সাথে আরো কিছু ব্যাপার জড়িত আছে, যেমন পিসিওএস থাকলে ইনসুলিন বেশি হয়, টেস্টোস্টেরন বেশি হয়, যে কারণে আমাদের ক্রনিক ইনফ্লামেশন মানে আমাদের শরীরে লো গ্রেড ক্রনিক ইনফ্লামেশন চলমান থাকে। এবং আমরা জানি ক্রনিক ইনফ্লামেশন ইজ দ্য রুট কজ অফ ক্রনিক ডিজিজ। সো যদি সারা শরীরে ক্রনিক ইনফ্লামেশন মানে কি, মানে আগুন, হ্যাঁ, ফায়ার। যদি শরীরে ইনফ্লামেশন বা ফায়ার চলতে থাকে তাহলে আপনার অসুস্থতা সূত্রপাত আছে, মানে অসুস্থতা মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড রেডি আপনার, তাহলে এটা কন্টিনিউয়াস যদি চলতে থাকে ইনফ্লামেশন, তাহলে এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডিজিজ হিসেবে প্রকাশ পাবে, ঠিক আছে। তো এটার তাহলে টেস্টোস্টেরন যদি বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, তাহলে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। সুতরাং আমরা এই ক্রনিক ইনফ্লামেশনটাকে স্টপ করতে হবে। তাহলে আমাদের টেস্টোস্টেরন কমানোর পদক্ষেপ নিতে হবে, অতিরিক্ত ইনসুলিন কমানোর পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং এটাতে দেখা যাচ্ছে কি এই ইনফ্লামেশন চললে আমাদের যে পেটের উপকারী ব্যাকটেরিয়া সেটার ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়, এবং উপকারী ব্যাকটেরিয়া যত সমস্যা হয় তত আমাদের অন্যান্য অনেক প্রবলেম হয়। আমাদের অনেক নিউরোট্রান্সমিটার রিলিজ হয় না, যে কারণে সেরোটোনিন রিলিজ হয় না। এই ধরনের সেরোটোনিনকে বলা হচ্ছে যে আমাদেরকে সুন্দর ভালো ঘুমের জন্য, হ্যাঁ, মন মেজাজ ঠান্ডা রাখার জন্য, ভালো রাখার জন্য, মানে পজিটিভনেস থাকার জন্য এই নিউরোট্রান্সমিটার খুব দরকার। সুতরাং এটা এই আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন চলমান আছে কিনা আমরা সিম্পল একটা অল্প খরচের একটা টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি। সেটাকে বলা হয় সিআরপি, অথবা একটু এলাবোরেটলি বলা হয় এইচএসসিআরপি, মানে হাই সেনসিটিভিটি সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে সিস্টেমিক ইনফ্লামেশন চলছে কিনা। এছাড়া আরো অনেক টেস্ট আছে, যেমন আমাদের কার্ডিয়াক ইনফ্লামেশন জানার জন্য হোমোসিস্টিন লেভেল আমরা দেখি, ঠিক আছে, ফাস্টিং ইনসুলিন লেভেল দেখি, ঠিক আছে। তো এছাড়া ইন্টারলিউকিন 6 বা অন্যান্য ইনফ্লামেটরি মার্কার গুলো দেখা হয়, ফেরিটিন দেখা হয়। যাই হোক, তবে সিআরপি একটা ওভারঅল একটা সিস্টেমিক একটা মার্কার, এবং এটা অনেক অল্প খরচ লাগে। আচ্ছা, তো পিসিএস ট্রিটমেন্টে আমরা এখন আসলে কি করি? পিসিএস ট্রিটমেন্টে আমরা আমাদের প্রবলেমটা আলোচনা করলাম, তাহলে ট্রিটমেন্টটা আমরা বুঝতে পারছি যে আমরা কি করব। আমরা হচ্ছে যেসব মহিলাদের ক্ষেত্রে ওভুলেশন হচ্ছে না, ঠিকমতো ওভাম রিলিজ হচ্ছে না, মাসিক নিয়মিত হচ্ছে না, তাদেরকে মাসিক ঠিক করার জন্য পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা তাকে প্রয়োজন হলে বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরন হরমোন রিলিজ দেই। এটা খুব ইম্পর্টেন্ট। সিনথেটিক প্রজেস্টেরনের থেকে এটা অনেক কার্যকর এবং নিরাপদ। তারপরে যেটা হয়, তারপর ইনসুলিন কমিয়ে আনার জন্য আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হয়। লো কার্ব হাই ফ্যাট ডায়েট অথবা প্যালিও ডায়েট আমরা সাজেস্ট করি, ঠিক আছে। ইনফ্লামেশন কমিয়ে রাখার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি খাবার যেগুলো আছে, ভেজিটেবল বেশি করে খেতে হবে, ভালো তেল ব্যবহার করতে হবে, ওমেগা 6 যুক্ত তেল অ্যাভয়েড করতে হবে, ওমেগা 3 যুক্ত তেল খেতে হবে। তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করি। ভালো সাউন্ড স্লিপ যেন হয়, তার বাওয়েল টোটাল কনস্টিপেশন যেন না থাকে, এই বিষয়গুলো খেয়াল করতে হয়। আর ওভারঅল যে সিমটম গুলো যে তৈরি করছে, সেই সিমটম গুলোর জন্য সিমটোমেটিক কিছু ওষুধ ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিভিন্ন আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্ট করি। এই ক্ষেত্রে আমরা অনেক সময় হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যও নেই। তো কারণ এই সময় সিমটোমেটিক মেডিসিন প্রয়োগ করলে এই যে ইরেগুলার পিরিয়ডের পেইন, হার্সুটিজম, অ্যাকনি, ওভারগ্রোথ, এই ধরনের সিমটম গুলো তারা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারে। অনেক ক্ষেত্রে প্রয়োগ করি আমরা, অনেক পেশেন্টের এই সাহায্যটা নেই। তো নরমালি কনভেনশনাল ডাক্তাররা এইসব ক্ষেত্রে অনেক সময় বার্থ কন্ট্রোল পিল পেশেন্টদেরকে সাজেস্ট করে। বার্থ কন্ট্রোল পিলে কি থাকে, সিনথেটিক ইস্ট্রোজেন থাকে এবং সিনথেটিক প্রজেস্টেরন থাকে, যেটা প্রজেস্টিন নামে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আসলে অনেক সময় হিতে বিপরীত হয়, কারণ এমনি পেশেন্টটা ওভুলেশন হচ্ছে না, এমনি তো তার ইনফার্টিলিটিতে ভুগতেছে, তারপরে আমরা যখন বার্থ কন্ট্রোল পিল দিয়ে আবার বার্থ কন্ট্রোল করতে যাচ্ছি, তখন ইস্ট্রোজেন কিন্তু আরো ডমিনেন্স হয়ে যাচ্ছে। যদিও সিনথেটিক প্রজেস্টেরন দেওয়া হচ্ছে, কিন্তু এটা ওই ইস্ট্রোজেন ডমিনেন্সকে কাউন্টার করতে পারছে না। তো যদিও তাদের প্রিমেনস্ট্রুয়াল সিমটমটা অনেকটা ইমপ্রুভ হয়, কিন্তু রুট কজটা আসলে সমাধান হয় না। তো এটা একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরন দিই। তো বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরনটা কি? এটা সাধারণত প্ল্যান্ট সোর্স থেকে নেওয়া হয়। এই বিষয়ে আপনারা ইন্টারনেটে সার্চ করলে পাবেন বায়োআইডেন্টিক্যাল হরমোনগুলো আসলে কি। তো এটা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে নেওয়া হয়, এবং এটা আমাদের বডিতে যে স্ট্রাকচারে প্রজেস্টেরন রিলিজ হয় সেই একই রকম স্ট্রাকচার, মানে একই রকম গাঠনিক সংকেতে
সাধারণত প্ল্যান্ট সোর্স থেকে নিয়ে এটাকে আলাদা করা হয় এবং সেটা আমাদের শরীরে আমরা ক্রিম বা ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে আমরা নেই। এবং যেহেতু একই রকম ভাবে স্ট্রাকচারালি একই রকম ভাবে করে ম্যাচ করে যায়, সুতরাং এটা আমাদের শরীরের জন্য খুব বেশি মানানসই হয় এবং এটা খুব বেশি ইফেক্টিভ হয়। তো বায়োআইডেন্টিক্যাল প্রজেস্টেরন সম্পর্কে আমরা আরেকটা ভিডিওতে হয়তো ডিটেইলস বলবো। তো বায়োআইডেন্টিক্যাল হরমোন আমরা সাধারণত মাসিকের 13 নম্বর দিন থেকে শুরু করে 27 নম্বর দিন পর্যন্ত দেই, রাতের বেলা ঘুমানোর আগে ক্রিম ব্যবহার করতে পারে অথবা ক্যাপসুল। তো এটা দেওয়া হয়, এটা সাইকেল রেগুলেট করে, ইস্ট্রোজেনটাকে বেশি থাকলে নরমালাইজ করে, ব্যালেন্স করে, ইনফার্টিলিটির ইস্যুটাকে অ্যাড্রেস করে, ফার্টিলিটি হওয়ার চান্স বাড়িয়ে দেয়, তার দুশ্চিন্তা কমিয়ে দেয়, কারণ এটাকে কামিং হরমোন, মানে খুব বেশি শান্ত রাখার বা ইরিটেবিলিটি কমায় দেয়, ভালো ঘুম আনে, মাসিকের আগে যে ব্রেস্ট পেইন হয়, মাসিকে প্রচন্ড ব্যথা হয়, এই সিমটম গুলোকে ওভারকাম করায় খুব দ্রুত, ভালো ঘুম নিশ্চিত করে। তো আরেকটা হচ্ছে যে প্রজেস্টেরন হরমোন একটা কি করে, ওই যে আমরা বললাম ছবিতে যে এলএইচ হরমোন যে রিলিজ হয় অ্যান্টিপিটিউটারি থেকে, লুটেনাইজিং হরমোন, যেটা থিকার সেলের উপর স্টিমুলেট করে টেস্টোস্টেরন রেগুলেট করাচ্ছে, ওই জায়গাটাকে ব্লক করে এই প্রজেস্টেরন হরমোন, ন্যাচারাল প্রজেস্টেরন হরমোন। তো এই ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটা প্রোডাকশন কম হয় ফিমেলে, তো এইভাবে তারা হেল্প করে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য আমাদেরকে কি করতে হয়, আমরা সাধারণত ইনিশিয়ালি লো কার্ব হাই ফ্যাট ডায়েট, সেটা 2 থেকে 3 সপ্তাহ আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি, তারপরে তারা প্যালিও ডায়েটে চলে যায়। তো প্যালিও ডায়েটটা কি, এটা হোল ফুড তারা খায়, হোল ফুড, সেটা হচ্ছে আমরা সাধারণত দেখি ছাটা চাল, এটা একটা ভালো নন জিএমও খাবার, এটা দেওয়া হয়। তারপরে আমরা ভালো তেলের খাবার রান্না হয়, অর্গানিক খাবার যেটা পেস্টিসাইড মুক্ত বা যতটা বেশি অর্গানিক করা যায়, বা যদি আমরা বর্তমান সময় অনেক কিছু পাচ্ছি না, কীটনাশক বা এখানে থাকি, তো সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক বলে দিই, যেটা কীটনাশক বা মাছ মাংসগুলোকে কিভাবে এটাকে নিউট্রালাইজ করতে হবে, কীটনাশক মুক্ত করার জন্য ব্যবহার কিছু পদক্ষেপ নিয়ে এটাকে মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা যায়। প্রচুর ভেজিটেবল খেতে বলা হয়। তো সুগারকে কাট করা হয়, মানে সুগার এখন বেশি খাওয়া যাবে না, সুগারকে কমিয়ে আনা হয়, যাতে অ্যালকোহল খাওয়ার অভ্যাস সাধারণত আমাদের দেশে কম, তো অ্যালকোহল অ্যাভয়েড করতে হয়, বিয়ার অ্যাভয়েড করতে হয়, প্রসেস ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হয়, গ্লুটেনকে অ্যাভয়েড করতে হয়, গ্রেইন থেকে গ্লুটেন পাওয়া যায়, এটা অ্যাভয়েড করতে হয়, ডেইরি প্রোডাক্ট থেকে ক্যাসিন পাওয়া যায়, এটাকে অ্যাভয়েড করতে হয়, এবং প্রতিদিন 30 থেকে 1.5 ঘন্টা, মানে 30 to 45 মিনিটস এক্সারসাইজ করতে হয়। ঠিক আছে, তো এই ধরনের রুটিন যদি আমরা পেশেন্ট সাধারণত ইমপ্লিমেন্ট করতে বলি বা অ্যাডভাইস করি, তো অ্যাপ্লাই করলে তারা খুব ভালো বেনিফিট, ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল খাওয়ার জন্য এনকারেজ করি। ক্রুসিফেরাস মানে আপনার ব্রোকলি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউটস, এগুলো, আর না হলে আমাদের সাপ্লিমেন্ট হিসেবে এগুলো পাওয়া যায়, কারণ ক্রুসিফেরাস ভেজিটেবলে একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট বা কম্পাউন্ড হচ্ছে, কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে ডিম, ডাই ইন্ডোল মিথেন। এটা এই ইস্ট্রোজেন ডমিনেন্সকে প্রিভেন্ট করে। ঠিক আছে, তো এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে বিভিন্ন সময় মাল্টিভিটামিন, আয়রন দেওয়া হয়, মিথাইল বি কমপ্লেক্স, ফিশ অয়েল, ভিটামিন D3 উইথ K2। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনেক সময় বেড টাইমে দেওয়া হয়। আর একটা ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট হচ্ছে বারবেরিন ট্যাবলেট। তো এই বারবেরিনটা কি করে, বারবেরিনটা হচ্ছে আমাদের অনেক সময় দেখবেন যে কনভেনশনাল ডাক্তার বা অনেক সময় মেটফরমিন একটা ওষুধ, হ্যাঁ, যেটা ডায়াবেটিসের ওষুধ নামে পরিচিত। এই মেটফরমিন ওষুধটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দেওয়া হয় এই পিসিওএস রোগীদের। তো মেটফরমিন অনেকগুলো সাইড ইফেক্ট আছে, যেমন অনেক সময় পেটে একটু গোলমাল শুরু করে, ডায়রিয়া হয়, ফ্রিকোয়েন্ট করে, বারবার পেশাব করতে যাওয়ার একটা ঝুঁকি থাকে, সমস্যা হয়। কিন্তু বারবেরিন যেটা, এটা হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে নেওয়া হয় এবং এটা মেটফরমিনের মতোই কাজ করে, এবং এটার এক্সট্রা আরো কিছু বেনিফিট আছে, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি বেনিফিট আছে, লিপিড প্রোফাইল নরমালাইজ করে, উপকারী ব্যাকটেরিয়া মাইক্রোবায়োমের স্বাস্থ্য নিশ্চিত করে। তো বারবেরিনটা খুব বেশি ইফেক্টিভ, তো বারবেরিনটা ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ইনোসিটল 6 বা IP6, এইটা এই সাপ্লিমেন্টটাও ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইনোসিটল হচ্ছে ভিটামিন B8, তো এটা ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা টোটাল অ্যাপ্রোচটা পেশেন্টকে করি। তবে এই ভিডিওগুলো আবার বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি শেষের দিকে কথাগুলো বলি যে এই ভিডিওগুলো কোনো চিকিৎসকের বা সুচিকিৎসকের চিকিৎসার বিকল্প নয়। এখানে হচ্ছে এডুকেশনাল পারপাসে আপনাদের সামনে টোটাল চিত্রটা আমি তুলে ধরলাম, কেন হচ্ছে, কি কি প্রবলেম, আপনাদেরকে সচেতন হতে হবে, এবং আপনার চিকিৎসকই ফাইনালি সিদ্ধান্ত নেবে কি কি আপনাকে, কোনটা আপনার জন্য সুইটেবল, কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের প্রবলেম ইন্ডিভিজুয়াল। এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে সবারই যে মোটা হয়ে যাবে এমন না। অনেক লিন অ্যান্ড থিন পিপল পাবেন যাদের পলিসিস্টিক ওভারি আছে, অনেকে আবার ওবেস হয়ে যাচ্ছেন,
অনেকের আবার হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম বেশি দেখা যাচ্ছে, অনেকের হয়তো একনি দেখা যাচ্ছে, অনেকের চুল হালকা হয়ে যাচ্ছে, অনেকে আসতেছেন শুধু তার বাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটি নিয়ে। সো অ্যাপ্রোচ মে বি ডিফারেন্ট, হ্যাঁ, এন্ড শুড বি ডিফারেন্ট। সো এইটা আপনাকে বুঝতে হবে। তা আমরা একটা ওভারঅল নলেজ দিলাম আমরা কি কি করতে যাচ্ছি এবং রুট কজটাকে সম্পর্কে বললাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারী লেগেছে। তো ইনশাল্লাহ পিসিএস নিয়ে খুব বেশি অত্যাচিত ভয় পাবেন না, টেনশন পাবেন না, অবশ্যই এর চিকিৎসা আছে। তো সচেতন হন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।